ছোট থেকেই স্বপ্ন ছিল যদি খাবার নিয়ে কিছু একটা আমরা রেভলিউশন আনতে পারি, নট জাস্ট এ রেস্টুরেন্ট। তো সেখান থেকে আমাদের জন্ম। প্রথমে ভেবেছিলাম সেই সময় বেঙ্গলি রেস্টুরেন্ট বা বাঙালি খাবার যদি করি। তো বাঙালি খাবারে দেখেছিলাম অনেক স্তর আছে আমাদের জন্য না। সব থেকে বড় প্লাস পয়েন্ট ছিল কোভিড। প্লাস পয়েন্ট ছিল কেন বলি, কারণ ঠিক ওই কোভিডের সময় আমাদের ম্যাক্সিমাম এক্সপেনশনটা হয়েছে। কোভিডের সময় বহু মানুষের চাকরি চলে গিয়েছে। আমরা মনে করেছিলাম দ্যাট ইজ দ্য বেস্ট টাইম টু হায়ার দ্য বেস্ট ম্যান পাওয়ার। কারণ ওই সময় যাদের আমরা এমপ্লয় করবো যারা কোনোদিন আমরা ছেড়ে যাবে না। আমরা বেশিরভাগ প্রথম টোফুর প্লান্ট বসিয়েছিলাম। টোফু অ্যাজ অ্যান অল্টারনেট টু পনির হুইচ ইজ গুড ফর হেলথ। খুব স্টেট অফ দ্য প্লান্ট, খুব বিক্রি হচ্ছিল আমাদের, বাট সেই স্কেলেবিলিটি ছিল না, তখন প্লান্টটা বন্ধ করে দিতে হয়েছে। Cup of chai with Orunima, a 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 cup of chai with Orunima. ওয়েলকাম ব্যাক টু আওয়ার শো এ কাপ অফ চা উইথ অরুণিমা। আমি অরুণিমা আবার তোমাদের সামনে হাজির হয়ে গেছি চায়ের আড্ডা নিয়ে। এই চায়ের আড্ডা একটা ডিফারেন্ট চায়ের আড্ডা, যেখানে চা খেতে খেতে আমরা বিশিষ্ট মানুষজন, সাকসেসফুল মানুষদের সাকসেস স্টোরি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাই। অ্যাজ ইউ নো, দেয়ার ইজ এ নো শর্টকাট টু এনি সাকসেস। সুতরাং আমরা যে সাকসেসফুল মানুষদের দেখি, দূর থেকে দেখি, তারা আজকে ভীষণ একটা বড় জায়গায় পৌঁছেছেন, তার পিছনে কত হার্ডওয়ার্ক, কত কিছু আছে, সবটা শুনে নেবো। আমার আজকে স্টুডিও আলো করে, মানে বন্ধুরা তোমরা দেখছো আজকে আমার স্টুডিও আলো করে যাকে আমি পেয়েছি, মানে যিনি আমাকে সময় দিয়েছেন, বেসিক্যালি রিয়েলি আই এম ফিলিং ব্লেসড ফর দ্যাট। none other than Out 1590 owner, founder and everything all together, Mr. Shiladitya Chaudhary. থ্যাংক ইউ অরুণিমা আমার ডাকার জন্য তোমার এই শোতে। থ্যাংক ইউ সো মাচ। মানে আই এম রিয়েলি ব্লেসড, মানে সত্যি কথা বলছি আমি, মানে থ্যাঙ্কস টু ইউনিভার্স যে তুমি টাইম দিয়েছো আমাকে। তো সো আজকে আমরা খাওয়া দাওয়া, এন্টারপ্রেনারশিপ, কবে থেকে শুরু হয়েছিল এই জয়যাত্রা, আজকে যে জয়ের পতাকা চারিদিকে উড়ছে মানে তোমার, সেটা নিয়েই আজকে আমরা জেনে নেব। সবাই জানে, সবাই চেনে, তার মধ্যেও আমাদের লক্ষ্য হচ্ছে টু মোটিভেট পিপল, টু ইন্সপায়ার পিপল। তো থ্যাংক ইউ আরেকবার। আজকে আমরা শুরু করছি, অনেক অজানা কথা জানবো। কেমন? প্রথমেই জিজ্ঞেস করি, আজকে আউট 1590 চ্যাপ্টার 2, মানে F&B ইন্ডাস্ট্রিতে ইউ আর দ্য ফার্স্টেস্ট গ্রোয়িং F&B চ্যাপ্টার তোমার। তো এটা তুমি কবে, মানে কখন ভেবেছিলে, মানে শিলাদিত্য চৌধুরী যখন আজকে শিলাদিত্য চৌধুরী হয়েছে, মানে সেটা কবে ভাবনা চিন্তার মধ্যে ছিল, কি বহুদিন আগে? ছোট থেকে আমি খুব খাদ্যরসিক, এতটাই খাদ্যরসিক তো ছোটবেলার কিছু গল্প মনে পড়ে যায়। মনে আছে ফ্রিজে মা চাবি রাখতো, আগেকার দিনে ফ্রিজে না চাবি পাওয়া যেত, ফ্রিজে চাবি, তার কারণে আমি নাকি সবার খাবার খেয়ে নিতাম, মানে মা ঘুমোচ্ছে, এটা ছোটবেলায় তোর বাড়িতে ইলিশ হয়েছে, ইলিশ মাছের ডিমটা পেটি থেকে ইলিশ মাছের ডিমগুলো তুলে তুলে খেয়ে দিতাম একদম ছোট থেকে। 1 2 আমি মিশনারি স্কুলে বড় হয়েছি, এপিজেতে পড়তাম, এপিজে পার্ক স্ট্রিটে। আমাদের সকালবেলা অ্যাসেম্বলি হতো, অ্যাসেম্বলিতে স্কুল শুরু হওয়ার যে প্রেয়ার, রাইট। আমি সপ্তাহে 2 থেকে 3 দিন বলতাম খুব শরীরটা খারাপ লাগছে, পেটে ব্যথা করছে, বসে থাকতাম। সবাই চলে যেত অ্যাসেম্বলিতে, আমার কাছে সবার টিফিনটা চুরি করে খাওয়া। টিফিনটা খেতাম কিভাবে, চিকেন স্যান্ডউইচ নিয়ে এসছে, পাউরুটিটা খুলে চিকেনটা বার করে পাউরুটিটা রেখে দিই, যেই দেখতো খালি পাউরুটি ওই নিশ্চয়ই শিলাদিত্য পেয়েছে। সো যদি আমায় ডিসক্রাইব করো অ্যাজ আ পার্সন, দ্য ফুড প্লেড আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট ইন মাই লাইফ। ছোটবেলাকার স্মৃতি বললাম, আর একটা খুব ইম্পর্টেন্ট স্মৃতি ছোটবেলাকার, আমরা বালিগঞ্জে বড় হয়েছি, আমাদের ঠিক পাশের বাড়িটাই কিম্বা বলে একটা খুব পপুলার রেস্টুরেন্ট ছিল কলকাতায়। পুরনো মানে সেই সময় তো এত রেস্তোরাঁ কালচার ছিল না। পার্ক স্ট্রিটে কিছু মুষ্টিমেয় রেস্টুরেন্ট ছিল, আমি বলছি লেট 70s আর্লি 80s এর কথা। আর কলকাতার মানে সম্ভ্রান্ত চীনের রেস্তোরাঁ 2-1টাই ছিল, তার মধ্যে ছিল কিউবার। আমাদের বাড়িটা ছিল গায়ে লাগানো, মানে উই গ্রিউ আপ ইন আ চাইনিজ নেবারহুড। আমি সকালবেলা ঘুম ভাঙতো রোস্ট পোর্কের গন্ধে, আমি ঘুম থেকে উঠছি, মানে পোর্কটাকে রোস্ট করছে, চিলি পোর্ক করবে বলে সেই গন্ধে। তখন আমি হয়তো এখন আমি স্যালিভেটিং বলছি, যখন 2-3 পড়ি হয়তো সেই সময় আমি। তখন নুডলস না রেডিমেড পাওয়া যেত না, চীনের পরিবাররা ময়দা কেটে নুডলস শুকুর দিয়ে নুডলস তৈরি করতো, তার চোখের সামনে দেখতাম নুডলসটা তৈরি হচ্ছে। সেই থেকেই কিন্তু আমার খাবারের প্রতি একটা ভালো লাগা, ভালোবাসা জন্মায়।
আর আমি বোধহয় খাদ্য লগ্নেই জন্মেছি, মানে লগ্নটাও তো খাদ্য। যদি তাই তুমি সবাইকে এত সুন্দর করে খাওয়াচ্ছ। কারণ খাবার ব্যবসাটাই এমন না, অরুণিমা, খাবার ব্যবসা করতে গেলে তোমাকে নিজেও খেতে ভালোবাসতে হবে, মানুষকে খাওয়াতেও ভালোবাসতে হবে। এক্স্যাক্টলি। এটাকে একটা ব্যবসা হিসেবে ধরলে কিন্তু চলবে না। মানে প্রথমে ওটা প্যাশন হতে হবে, ডিপ অ্যামাউন্ট অফ প্যাশন। রাইট। ছোটবেলায় দেখেছি আমাদের বাড়িতে মানে রান্না প্লেড আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট রোল ইন আওয়ার হাউস হোল্ড। ছোটবেলায় আমার দিদাকে দেখেছি, আমাদের বাড়িতে রান্না কিন্তু মানে বাড়ির মহিলারাই করতেন, মানে যোগান দেওয়ার লোক থাকতো। আমার দিদা রান্না করতেন, পরবর্তীকালে আমার মা রান্না করতেন, ইনিশিয়ালি আমার স্ত্রী রান্না করতেন। তবে এখন যেহেতু আমরা সবাই এখন কাজের ব্যস্ততায় এতটাই ব্যস্ত হয়ে পড়েছি, হয়তো বাড়ির মহিলারা রান্না করেন না, কিন্তু আমরা কিন্তু এই কালচারে বড় হয়েছি সবসময়। এমনও দেখেছি আমাদের বাড়িতে দুবার করে বাজার হতো, সকালে যে বাজার আসতো, সকালে লাঞ্চ হতো, আবার বিকেলে গড়িয়াহাট থেকে আনাজ আসতো, মাছ আসতো, সেটা আবার রাত্রিবেলা রান্না হতো। মানে ফ্রেশ, ফ্রেশ, মানে পুরো ফ্যামিলিটাই ইজ ফুড ওরিয়েন্টেড, রাইট। তো সেই থেকে খাবারের প্রতি ভালোবাসা, এবং ছোট থেকেই স্বপ্ন ছিল যদি খাবার নিয়ে কিছু একটা আমরা রেভলিউশন আনতে পারি, নট জাস্ট এ রেস্টুরেন্ট। তো সেখান থেকে আমাদের জন্ম। প্রথমে ভেবেছিলাম সেই সময় বেঙ্গলি রেস্টুরেন্ট বা বাঙালি খাবার যদি করি। তো বাঙালি খাবারে দেখেছিলাম অনেক স্তর আছে। স্তর মানে একদম নিচে ইউ হ্যাভ রোড সাইড বেঙ্গলি রেস্টুরেন্টস, তারপর পাইস হোটেল, তারপর ভজরি মান্না, তার একটু উপরে 6 বালিগঞ্জ স্পেস, তার উপরে ও ক্যালকাটা, তার উপরে আইহেলি আমাদের বিএডসিনে, তার উপরে তাজে সোনারগাঁও। অনেক স্তর আছে। কিন্তু এই যে বিরিয়ানি এন্ড কাবাব যে সেগমেন্টটা, এটাতে কোনো স্তর ছিল না। একদিকে ছিল মল্লিক বাজার বা পাক সার্কাস সংলগ্ন এরিয়ায় কিছু রেস্তোরাঁ, আর তার উপরেই ছিল দামপুক্ত আইটিসিতে। মাঝামাঝি কিন্তু দেয়ার ওয়াজ এ হিউজ গ্যাপ। আর একটা বিরাট আমি বলবো যে আমার পক্ষে যেটা আমি মনে করি সাফল্যের আর একটা চাবিকাঠি এবং মাপকাঠি, এই যে 14 বছরে যে টিমটাকে তৈরি করতে পেরেছি। আমার আরেকটা ব্যবসা যে স্যানিটেরিয়াস বলে, অ্যাজ ইউ নো, মানে মিডিয়া কনসালটেন্সি কোম্পানি, কমিউনিকেশন আর্কিটেক্ট। তো স্যানিটেরিয়াস যে টিমটা আছে, প্লাস আমাদের যে এফএনপি ব্যবসার যে টিমটা আছে, এত সুন্দরভাবে বানাতে পেরেছি আমরা যে একটা কমপ্লিট রিপোর্টেবিলিটি স্ট্রাকচার রয়েছে। There is a finance team, there is a F&B team, there is a HR team, there is a research team. কারণ আমি বা ভাই আমরা তো একটা দিশা দেখাতে পারি। সবকটা জিনিস যদি আমরা নিজেরা ঢুকে করতে যাই, তাহলে তো 200 বছর লাগবে আমাদের সেই লক্ষ্যে পৌঁছতে। তো বাই গডস গ্রেস খুব সুন্দর একটা এফেক্টিভ টিম বানাতে পেরেছি আমরা, এবং যার জন্য এত কিছু করতে পারে। মাই গড, মানে দর্শক বন্ধুরা তোমরা যারা দেখছো, মানে লিটারালি আমি বলতে বাধ্যই হচ্ছি, মানে তুমি যেইভাবে মানে বেস ওয়ার্কটা করেছো, মানে ভিতটাকে এতটাই স্ট্রং করেছো যে তুমি যেটা বললে যে টিম খুব সুন্দর, টিম সুন্দর করে কাজ করে, আর এত মাইন্ড ব্লোয়িং পুরো টিমকে যখন আমি দেখেছি, তারা তোমরা সেই সাপোর্টটা ওদেরকে দাও বলে তো ইমোশনাল সাপোর্টটাও থাকে। সাপোর্ট নয়, আমি ইমোশনাল সাপোর্ট গর্বের সাথে বলি আরেকটা, এমপ্লয়ারের যখন এর উপরে থাকে, অ্যাপ্রিশিয়েশন লেভেল ভীষণ কম। এই তো পরশুদিনের কথা, যা হয় মানুষ যখন সাফল্যের চূড়ার দিকে, জানি না কতটা খুবই আমরা এগিয়ে দিয়ে চূড়ার দিকে, যেটুকু করে সাফল্য হতে পেরেছি, মানুষের সেটাকে কপি করার এবং প্রবণতা যে কোনো মানুষের, মানে কাট কপি পেস্টের ব্যাপারটা আর কি, ইজি মোড। তো প্রচুর মানুষ আছে রেস্টুরেন্টে এসে আমাদের ম্যানেজারদের বা শেফদের ভিজিটিং কার্ড দিয়ে যায়, একটা ব্যবসা করতে চাই, যদি আমাদের সাথে যোগাযোগ করেন আমরা সেটা করব, মানে একটু ডাইভার্ট দা এমপ্লয়ি। হ্যাঁ, মানে কোচিং এর জন্য। পরশুদিনের কথা, আমাদের একটা আউটলেটে গেছে এরকম একজন, তো ছেলেটা কার্ডটা নিয়ে সবাই আমায় ফোন করেছে, স্যার দেখুন না কার্ড দিয়ে আমি কি করবো এটা নিয়ে। তো মানে এতটাই দে আর ডেডিকেটেড আর লয়াল টুয়ার্ডস আস, তো আমরা ভাবি না সব নিয়ে। না তুমি যে রাস্তা বানিয়েছো সেই রাস্তা তো লোক এমনিই চলবে, ওটার জন্য কেউ ডাইভার্ট বলি, মানে আমরা এটা এখন যে জিনিসটাই ভাবি না, অ্যাটলিস্ট 10 বছর আগেরটা ভেবে কিন্তু কাজটা করি। এই যে আজকে এখন আমরা এলপিজি ক্রাইসিসের ভেতর দিয়ে যাচ্ছি, আমরা কিন্তু 2 বছর আগে থেকে ইলেকট্রিফিকেশনের জন্য প্ল্যান করছি, যাতে এলপিজি এবং হাইব্রিড একটা মডেল, যাতে কিছুটা এলপিজি কিছু ইলেকট্রিফিকেশনের মাধ্যমে আমরা রান্নাটা করতে পারি। এটা কিন্তু এলপিজি ক্রাইসিসের জন্য হয় না, আমরা এমনি ভেবে রেখেছিলাম আজ থেকে 2 বছর আগে। না আমি এটা আমার পার্সোনাল প্রশ্ন, মানে আমি যখন এককভাবে ইন্ডিপেন্ডেন্টলি যখন আমি ফিল্ম করতেই যাচ্ছি বা যে কোনো, এই যে তুমি 2 বছর আগে যে ভেবে রেখেছো, এটা কি আলাদা একটা স্ট্র্যাটেজি যেটা তোমার মানে বিজনেসের জন্য ভীষণভাবে দরকার? মানে এটা আমার নিজের লার্নিং এর জন্য জিজ্ঞেস করছি। ভেবে রাখা উচিত, স্বপ্ন তো দেখা খুব ভালো, বড় কিছু করা। সাপোজ ইফ ইট ফেলস, তাহলে কি করা উচিত, ওই অপশনটাও ব্যাকআপ প্ল্যান সবসময় রেখে রাখা উচিত। কোভিড আমাদের সত্যি অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে, কোভিডের ব্যাপারেও বলবো। হ্যাঁ, মানে কোভিডের টাইমটা তো ওটা প্রশ্ন আসছে, কোভিডটা এফেক্ট করেছে খুব আমাদের জন্য। না, সব থেকে বড় প্লাস পয়েন্ট ছিল কোভিড, প্লাস পয়েন্ট ছিল।
কেন বলি? কারণ ঠিক ওই কোভিডের সময় আমাদের ম্যাক্সিমাম এক্সপেনশনটা হয়েছে, মানুষ সব বন্ধ করে দিয়েছে, আমরা এক্সপেন্ড করেছি। মানে তোমার অসুবিধা হয়নি যে তখন ওই না আমি বলি কারণ আমি যে বললাম এই ব্যবসার মেন ভিত্তি হচ্ছে ম্যান পাওয়ার। আমার স্ট্রেংথ কি? আমাদের ম্যান পাওয়ার। ওই সময় বহু মানুষের চাকরি চলে গিয়েছিল, আমরা মনে করেছিলাম দ্যাট ইজ দ্য বেস্ট টাইম টু হায়ার দ্য বেস্ট ম্যান পাওয়ার। কারণ ওই সময় যাদের আমরা এমপ্লয় করবো তারা কোনোদিন আমরা ছেড়ে যাবে না, সেই সময় সবাই তাদের হাত ছেড়ে চলে গেছে। মানে তুমি নেগেটিভ সিচুয়েশন কি করে পজিটিভে আনতে হয়? বিকজ কোভিড ওয়াজ দ্য টাইম টু ইনভেস্ট ইন রিয়েল এস্টেট। ওই সময় সব থেকে ভালো দামে রিয়েল এস্টেটের রেন্টালস পাওয়া গেছে, ওই সময় সব থেকে ভালো দামে প্রপার্টি কেনা গেছে, কারণ সবাই তো একটা দিশাহার আছে ওই সময়। কিন্তু আমার মনে হয় যোজিতা ওই সেকেন্ডার আর দূরদর্শিতা থাকা উচিত মানুষের সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। যদি আগে থেকে আমি কোভিড তো আসবে যাবে ঠিক আছে, আমরা ইনিশিয়ালি 15 দিন হয়তো দিশাহার হয়ে পড়েছিলাম, তারপর থেকে যেটা নিয়ে আমাদের চলতে হবে এবং আমাদের ব্যবসাটাও বাড়াতে হবে। তো ওই কোভিডের 1.5 না 2 বছর ছিল, ওই 1.5-2 বছরই আমাদের বোধহয় 3টে আউট করেছিলাম আর একটা চ্যাপ্টার 2 করেছিলাম কোভিডের ভেতর। মানে ওই টাইমটাকে এনক্যাশ করা হয়েছে, তার বেনিফিট আজকে পাচ্ছি আমরা। মানুষের সাথে কথা না বললে না, জাস্ট অফিসের ঘরে বসে কেন ডু স্ট্র্যাটেজি, আমাকে গ্রাস রুটে নেমে তারা কি চায় বুঝতে হবে, সেটা বোঝার জন্য কিন্তু মানুষের সাথে মিশে একটু থাকতে হবে, কাজ করতে হবে। দিস হেল্পস মি বিল্ড মাই কমিউনিকেশন বিজনেস। না তোমার যেটা বলছিলাম ব্যবসার কথা তুমি জিজ্ঞেস করছিলে, তো অত্যন্ত মধ্যবিত্ত পরিবার থেকে বড় হয়েছি। তো কলেজ এখান থেকে ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, করে আমি চাকরি নিয়ে দিল্লি চলে যাই। খুব কম সময়ের ভেতর দেউ মোটরস বলে যে সিএলও গাড়ি লঞ্চ করেছিল, আমি দেউতে ছিলাম, দেউ আমাকে জাপানেও পাঠিয়েছিলাম, 2 বছর জাপানে ছিলাম, জাপানে 1.5 বছর আর 6 মাস কোরিয়াতে। তো ওখানেই আমার চাকরির জীবন শুরু, দ্য এন্টায়ার ডিসিপ্লিন অফ লাইফ সেখান থেকে শিখেছিলাম। তো দেউ স্যাডলি বন্ধ হয়ে যায় ইন্ডিয়াতে, গ্লোবালি দেউ ওয়েন্ট ব্যাংকরাপ্ট। দেউ যখন বন্ধ হয়ে যায় তখন আমি কলকাতায় চলে আসি, এবং দেউতে যেহেতু আমি পিআরে কাজ করতাম কমিউনিকেশনসে, তো প্ল্যান করেছিলাম কলকাতায় এসে কীভাবে এইটাকে আমাদের ব্যবসা হিসেবে পরিণত করা যায়। তখন কিন্তু এই পিআরটাকে যে ব্যবসায় পরিণত করা যেতে পারে কেউ কিন্তু কলকাতাতেও ভাবে। তখন এই পিআর কনসালটেন্সি বলতে ন্যাশনাল এজেন্সিগুলো ছিল, বা যে সরকারি দপ্তরগুলো আছে, পিএসইউ আছে, লাইক কোল ইন্ডিয়া, লাইক আমাদের দামোদর ভ্যালি কর্পোরেশন, ইস্টার্ন রেলওয়ে, তাদের পিআর থাকতো প্রচার সচিব। কিন্তু আলাদা এটাকে একটা ব্যবসা হিসেবে যদি দেখে কিভাবে এটাকে ব্যবসা পরিণত করা যেতে পারে সেটা কিন্তু মানুষ জানতো না। প্রথম স্যানিটেরিয়াস আমি শুরু করি আমার পিআর এজেন্সি। ইনফ্যাক্ট মনে আছে বাড়িতে মা বাবাকে সময় লাগতো বোঝাবার জন্য আমি কি করি, আমাকে ফোনে বলতে কথা বলতে কি ব্যাপারে, তখন ইট ওয়াজ এ হ্যান্ড হ্যাবিট স্টাইল। এখন থেকে ভালো লাগে, এখন মাস কমিউনিকেশন পড়ছে মানুষরা, আমি কোনোদিন মাস কমিউনিকেশন করে পিআর শিখিনি বা কমিউনিকেশন শিখিনি, মানে ওই প্র্যাকটিক্যাল চাকরির যে প্র্যাকটিক্যালিটি থেকেই কিন্তু বড় হয়েছি। তো সেখানেও মানে গড হ্যাজ বিন ভেরি ভেরি কাইন্ড টু মি। যখন আমি পিআর এজেন্সি শুরু করি তখন মনে আছে সেই বছরটা ওয়াজ দ্য লাস্ট ইয়ার অফ জ্যোতি বাসু। জ্যোতিবাবু জাস্ট স্টেপ ডাউন করেছেন, বুদ্ধবাবু চিফ মিনিস্টার হয়ে এসেছেন। আর তখন মনে আছে কিনা জানি না, খুব রব উঠেছিল যে ওয়েস্ট বেঙ্গলে একটা হিউজ রেনেসা আসছে, লট অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইজ হ্যাপেনিং, চারিদিকে একটা রব, বুদ্ধবাবু চিফ মিনিস্টার, অনেক কিছু হবে পশ্চিমবাংলার জন্য, হচ্ছিল, এখনো হচ্ছে, তখন শুরু হয়েছিল রেনেসাটা। আমার মাথায় কেন জানি না মনে হলো এই স্টোরিগুলো বোধহয় ওয়েস্ট বেঙ্গলের বাইরে মানুষকে জানানো উচিত যে ওয়েস্ট বেঙ্গল এত কিছু হচ্ছে। তো খুব সাহস করে একদিন WBIDC, ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন, ওনাদের অফিসে চলে গিয়েছিলাম। সোমনাথ চ্যাটার্জি তখন WBIDC-র চেয়ারম্যান ছিলেন, যে আমরা এরকম পিআর এর ব্যবসা শুরু করেছি অ্যাজ এ কনসালটেন্ট, যদি WBIDC আমাদের নিয়োগ করে এই প্রচারটা ওয়েস্ট বেঙ্গলের বাইরে অন্যান্য রাজ্যে এটাকে প্রচার করার জন্য। আমার মনে আছে যে তখন ওখানকার ম্যানেজিং ডিরেক্টর ছিলেন গোপাল কৃষ্ণ, একজন IAS অফিসার। তো আমার কথায় হি ওয়াজ ভেরি ইমপ্রেস, বলে আচ্ছা ऐसा हो सकता है ना, मैं क्यों नहीं हो सकता है, आई बीन डूइंग दिस फॉर देव मोटर्स ऑल दिस इयर्स एंड आई थिंक ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ভীষণভাবে এটা প্রয়োজন। আচ্ছা ঠিক আছে জানাও। তখন মোবাইল জাস্ট বেরিয়েছি, ইয়েস মোবাইল ছিল আমার, কমিউনিকেশনের ব্যবসা মোবাইল থাকতে গেল সেই সময়। তো ভেরি ইনিশিয়াল ইয়ার্স অফ মোবাইল ফোন, 93, 94, 95, জাস্ট বেরিয়ে অফিসে ফিরেছি, গোপাল কৃষ্ণ স্যারের ফোন। সেটাই তো আমি সোমনাথ চ্যাটার্জি আমাদের যিনি ম্যানেজিং ডিরেক্টর, ওনাকে আমাদের চেয়ারম্যান, ওনাকে বলেছি পুরো ব্যাপারটা, তো আপনি একটা কাল পরশু এসে প্রেজেন্টেশন দেখাতে পারবেন, আপনি কি করতে চান। তো আমি প্রেজেন্টেশনটা বানিয়ে নিয়ে যাই সোমনাথ বাবুর কাছে। একটা কথা হয় না, লাভ অ্যাট ফার্স্ট সাইট, তো আমার সাথে হয়তো সোমনাথ বাবুর ফাদার অ্যাট ফার্স্ট সাইট হয়ে গেছিল। প্রেজেন্টেশনটা দেখে
তখনকার দিনে মানুষ তো আপনি আপনি করে কথা বলতেন। হ্যাঁ 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 দেখে বললো আপনি যা যা বলছেন ঝিলাইতু বাবু তখনকার যেরকম কালচার ছিল আর কি, আপনি এগুলো করতে পারবেন সব। আমি হ্যাঁ স্যার কেন একবার সুযোগ দিয়ে দেখেন। জাস্ট উনি ইয়েটাকে বন্ধ করলো, সামনে দাঁড়িয়ে ছিল গোপাল কৃষ্ণ যে লোককে কন্ট্যাক্ট দিয়ে দিই এক্সালটা हम लोग देखते हैं। সেটাই প্রথম। সেই আমাদের প্রথম ক্লায়েন্ট। WBIDC সে সময় গভর্নমেন্টের একটা এত বড় দপ্তর প্রথম পিআর আউটসোর্স করলো। আর ওই সেখান থেকে শুরু করে যা যা ওই সময় ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের হয়েছে, টাটার রতনজি সেই সময় কলকাতায় এসে এমওইউ সাইন করে সেটাও আমাদের করা, ভিত্তিপ্রস্তর স্থাপন হলো সিঙ্গুরে সেটা আমাদের মানে করা। পুরো প্রোগ্রামটাকে সব কিছু পুরো ডিজাইনিং, পুরো designing। মিডিয়া কমিউনিকেশন, তার আগে সুধা রস দ্য ফুড পার্ক এটা ওল্ড এরিয়াতে রয়েছে, মণিকাঞ্চন যেটা জেমেন জুয়েলারি পার্ক, এখন যেটা আমাদের বলি আমরা একটা কি বলে মিলন মেলা প্রাঙ্গণ, হ্যাঁ, প্রথমে তো হ্যাঁ। মিলন মেলাটা সোমনাথ বাবু করেছিলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আব্দুল কালাম এসে ওটাকে প্রথম ইয়ে করে সব সেসব পুরো সব কিছু। তো টাউন হল নতুন করে ডেভেলপ করা হলো কলকাতা, সেই করতে করতে কলকাতা কর্পোরেশন আমাদের ক্লায়েন্ট হলো, ওয়েস্ট বেঙ্গল পুলিশ আমাদের ক্লায়েন্ট হলো, কলকাতা পুলিশ আমাদের ওরে বাবা, মানে সরকারের কাজ অ্যাজ আ প্রাইভেট এন্টারপ্রেনার আমরাই করতাম সেই সময় পুরোটা আর কি, পুরো ডিজাইনিং করে। স্যাজিটেরিয়াসের তো কত বছর হলো? সাইটিয়াসের হলো 23 বছর। 23 ইয়ার্স। সেই থেকে আমাদের উত্থান এখনো ওয়ান অফ দ্য লিডিং। ওয়ান অফ দ্য না, আমার মনে হয় ইউ আর দ্য লিডিং, রাইট ইন্ডিয়া। হয়তো শুনলে একটু মনে হবে মানে আমি লাউড অন দিস, না না না, বাট ইয়েস উই আর। এই কনফিডেন্স ইজ রিকোয়ার্ড বিকজ যে মানুষটা এইরকম ভাবে ভিত এরকম করে তৈরি করতে আমাদের পারে। নিয়ারেস্ট কম্পিটিটর আমাদের থেকে অ্যাটলিস্ট 500 কিলোমিটার দূরে ইন টার্মস অফ দ্য ভলিউম অফ বিজনেস উইচ উই ডু। এটাও করতে পেরেছি আমার টিমের জন্য, কিন্তু তো করতে পারতাম না। এবং আজও বকি সবাইকে, কিন্তু আমি জানি আমি যাদের বকি তোমার টিমরাও ততটাই বেসড এবং তা তো ভালো, মানে তুমি তোমার সেই ছত্রছায়াটা তারা পেয়েছে লিটারালি। অনেক পরে যখন স্যানিটেরিয়াসের অলমোস্ট 10 বছর 11 বছর হয়েছে, তখন আমরা রেস্টুরেন্টের ব্যবসায় আছি, আজ থেকে 14 বছর আগে। তো তখন ট্র্যাকটা চেঞ্জ হয়, এখন স্যানিটেরিয়াসটা অতটা আমি সময় দিতে পারি না দেখার জন্য, বাট ইয়েস যেহেতু পিআর এবং কমিউনিকেশন আমার হার্ট, আমার জীবন শুরু হয়েছে ওখান দিয়ে, প্রত্যেকটা স্ট্র্যাটেজি আমি করে দিই কিছু ইম্পর্টেন্ট ক্লায়েন্ট। কারণ আচ্ছা আর একটা জিনিস খুব ইন্টারেস্টিং বলার দরকার, এই কমিউনিকেশন অ্যাডভার্টাইজিং এ না ক্লায়েন্ট খুব শিফট করে। এই 2 বছর হ্যাঁ এক্স্যাক্টলি, এই ব্যাপারটা হয় মানুষের। আমি জানি না কেন আমাদের যে কজন ক্লায়েন্টের সাথে আমরা কাজ করি, ইটস লাইক আ ম্যারেজ, এখনো ডিভোর্স হয়নি। সেই 24 বছর এগ্রিমেন্ট হয়ে গেছে একদম। 24 বছর যাদের কাজ করি না, ইন মোস্ট অফ দ্য ক্লায়েন্টস 24 বছরে, মানে ঝালে ঝোলে অম্বলে আমরা ছাড়া চলবে না ওখানে। অভিমান হয়, মান অভিমান চলে ক্লায়েন্টের সাথে, কিন্তু এরা কিন্তু মোর অফ আ ফ্যামিলি টু আস বিকজ উই হ্যাভ গ্রোন টুগেদার। তখন ওরাও খুব ছোট, এক একজন কেউ 1000 crore টার্নওভার, আজকে 1500 crore টার্নওভার, তখন দে আর মেবি 50 crore কোম্পানি, আজকে সেই জায়গায় চলে গেছে তারা। তো আমাকেও দেখেছে গ্রো করতে, ইটস লাইক আ সিনার্জি এন্ড আ ফ্যামিলি। অনেকেই দেখি আজকাল, মানে আমি তোমার কাছ থেকে শুনছি রিয়েলি, মানে আমি স্তম্ভিত হচ্ছি। ম্যাক্সিমাম মানুষ আজকের ডেটে দাঁড়িয়ে আই এম সো বিজি, সবাইকে বলছে বিজি, ব্যস্ত, এই ওই, মানে এই যে সারাদিন ওদের মানে একটা কাজ হচ্ছে হয়তো এতটুকু, কিন্তু সারাদিন ব্যস্ত, মানে আমি প্রচুর কিছু করি, আমি থাকি কতটা সময়, আমি তো সেটাই অবাক হয়ে যাচ্ছি। 4 থেকে 5 মাস আমার কলিগরা যেন আমি ট্রাভেলিং কাজের জন্য, অথবা আমার নিজের ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির জন্য, গান বাজনার জন্য, অলওয়েজ ট্রাভেলিং। তবে তো কিন্তু কোনো কাজটা আটকাচ্ছে না, অলওয়েজ অন দ্য ফোন, বিকজ যেটা বললাম ইউ নিড টু হ্যাভ আ ডেডিকেটেড ম্যান পাওয়ার উইথ ইউ, প্রপার রিপোর্টেবিলিটি স্ট্রাকচার, যাতে অটো মোডে রিপোর্টটা চলে আসে। আমি কিন্তু সব জানি এই মুহূর্তে কোন আউটলেটে কি হচ্ছে, সব জানি। অনেক আউটলেটে যেখানে সমাজ যাইনি আমি, হয়তো এগুলো একটু দূরে দূরের আউটলেট, মধ্যমগ্রাম, সোদপুর, বেহালা যাওয়াই হয় না। লাস্ট কবে গেছি, পুজোর সময় গেছি, 5 মাস ধরে আউটলেটটাই বেরিয়ে আই নো এভরিথিং। কাল রাত্রে কি হয়েছে ওখানে, বিকজ দ্য রিপোর্টেবিলিটি স্ট্রাকচার ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর আজকে এই কমিউনিকেশন যুগে এভরিথিং ইজ ইন ইওর মানে হ্যান্ড, হাতের মুঠোয় সব কিছু, মোবাইল ইউ ক্যান চেক এভরিথিং। পৃথিবীটা যদি হতে পারে নিজের কাজটা তো আরামসে হতে পারে। তার জন্য প্ল্যানিংটা থাকা ভীষণ ইম্পর্টেন্ট। কত কিছু শেখা, মানে অনেস্টলি আমি কত কিছু শুধু পডকাস্টটা করতে গিয়ে আমি কত কিছু শিখলাম আজকে তোমার কাছ থেকে। মানে এত বড় একটা সাম্রাজ্য তৈরি করা, ইটস আ F&B ইন্ডাস্ট্রি, তো তুমি নিজেই একটা ইন্ডাস্ট্রি এখন। এই গান বাজনা মিডিয়া, মানে গান বাজনাতে আসছি আমি, তার আগে একটা যেটা জিজ্ঞেস করি, মানে আজকের ইউথ সোসাইটি ভীষণ রেস্টলেস। তোমার রিজাইনটা জানলাম, কিন্তু আমাদের সোসাইটিতে যেটা হচ্ছে রেস্টলেস, আমার অ্যাংজাইটি, আমার স্ট্রেস, আমার মানে ডিপ্রেশন, মানে জনের কাছে আমি এই যে ব্যাপারটা শুনি। এবং সোশ্যাল মিডিয়া খুললেও দেখা যায়
মানুষ এত বিভ্রান্ত, এত মিসগাইডেড। এই যে সামাজিক স্ট্রাকচারটা আজকের ডেটে, তুমি একজন সাকসেসফুল মানে যে নিজে 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 সাম্রাজ্য বানিয়েছে, রাইট? তো তুমি এই গ্রুপ অফ পিপলকে কি একটা মেসেজ দেবে? পেশেন্স, ধৈর্য ধরতে হবে সব কিছু। মানুষ চাইছে এক্ষুনি, বলছে এক্ষুনি হয়ে যায়, হয় না। এক্ষুনি নিশ্চয়ই হবে, তার জন্য হোমওয়ার্কটা করতে হবে, একটু ধৈর্য ধরতে হবে। এককভাবে কিছু করা যায় না, টিমকে নিয়ে মানুষকে করতে হবে সব কিছু, মানুষকে বিশ্বাস করতে হবে, তাহলেই সব হবে। যদি মানুষের ধৈর্য চলে যায়, এটা কিন্তু ধৈর্য হারাবার জন্যই এই কথাগুলো বললে, প্রত্যেকটার একটাই এটার মেডিসিন, ইউটি অফ পেশেন্স। ঠান্ডা মাথায় টাইম করতে হবে, আর কিছু জিনিস ছেড়ে দিতে হবে জীবনে। যেটা মানে অটোমেটিক ওটাকে ঠিক হয়ে এটা হবার যাবে। নয়, এটা হবার নয়। অ্যাংজাইটি স্ট্রেস করে ওটাই কেন হচ্ছে না, একটা জিনিস যদি বন্ধ হয়ে যায়, 10টা অন্য জিনিস স্টার্ট হয়। লোকে খালি আমাদের 4টে ব্র্যান্ডের নাম জানে, এর আগে কতগুলো আমাদের লস প্রজেক্ট হয়েছে। আমরা একটা খুব সুন্দর মাস্টার ডিমসাম বলে চেইন অফ ডিমসাম জানো নিশ্চয়ই, ডিমসাম স্টোর লঞ্চ করেছিলাম, বাট উই ওয়্যার অ্যাহেড অফ ইটস টাইম। কারণ লোকে এখনো মোমো খেতে অভ্যস্ত, তো রিফাইন্ড ডিমসাম হয়তো মানুষ পছন্দ করতো না সেই সময়। আমরা 8-10টা স্টোর করে ফেলেছি, মানে লস্ট এ হিউজ মানি ফর দ্যাট। আক্ষেপ করবো ওটা যদি ভাবতে দেখি অত টাকা লস লস, তাহলে দেখো মানে এগিয়ে যেতে হবে জীবনে, না? আমরা একটা কেঙ্কো বলে প্রোডাক্ট লঞ্চ করি, তোফু জানো নিশ্চয়ই, তোফু বিন কাট দিয়ে তৈরি হয়। আমরা ভেজিটেবলে প্রথম টোফুর প্লান্ট বসিয়েছিলাম। টোফু অ্যাজ অ্যান অল্টারনেট টু পনির, উইচ ইজ গুড ফর হেলথ। খুব স্টেট অফ দ্য প্লান্ট, খুব বিক্রি হচ্ছিল আমাদের, বাট সেই স্কেলেবিলিটি ছিল না, তখন প্লান্টটা বন্ধ করে দিতে হবে। নো রিগ্রেটস, কোনো অসুবিধা হবে না। আমরাও মানে সত্যি কথা, যখন আমি এখানে একটা গল্প বলি, বন্ধুদের বলি। ইয়াস চোপড়ার কি সব ছবি হিট হয়েছে? একদম ঠিক তাই না? কটা ছবি হিট হয়েছে? যে কটা আমরা জানি সে কটা হিট হয়েছে, তার 50% ড্রপ হয়েছে। সবটা আমরা ভুলে গেছি, মনে রেখেছি কি ওরা হিট ছবি অনেকে তো জানেও না, জানেন। মানে ফ্লপটাকেও তো মাথায় রাখলে যদি চলবে এটা না। বলিউডের মানে বিগেস্ট প্রোডাকশন হাউস আজকে দিনে খারাপ, ইয়াশ রাজ ফিল্মস, তাদের কত ছবি ফ্লপ হয়েছে, তাহলে কি তারা পিছিয়ে পড়েছে? সব কাজে এগিয়ে গেছে। বন্ধুরা, তোমরা দেখছো মানে কাপ অফ চা উইথ অরুণিমা। আজকে আমাদের অনুষ্ঠানটা ব্লেসড, শিলাদিত্য চৌধুরী সময় দিয়েছেন আমাদেরকে। দাদা, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু থ্যাংক ইউটা বলার তো মানে থ্যাংক ইউ বলাটাও ভুল, কিন্তু যেটা তুমি তো ইউথদেরকে বলে দিলে, এবার আমাকে একটু মানে আমি এবার জানতে চাই, এই যে আমি 4 বছর ধরে পডকাস্ট করছি, মানে কাপ অফ চা উইথ, ঠিক কোভিডের টাইম তুমি বললে না, কোভিডের টাইমটাকে এনক্যাশ করা উচিত মানুষের। তুমি মানে এত বড় সাম্রাজ্যে তুমি করেছো, আমি ছোট্ট আকারে আমি ওই কোভিডের টাইমটাকে ইউজ করেছি। সবাই যখন দেখছি টেলিভিশন বন্ধ, সব বাড়ি থেকে শুটিং হচ্ছে, সিরিয়ালগুলো কেমন লাগছে দেখতে, আমি তখন ভাবলাম আমার এই কোজি স্টুডিওতে আমি এমন একটা কি স্টার্ট আপ করতে পারি। এখন তো সিনেমা করতে পারবো না, কোনো মিডিয়া শুটিং টুটিং কিচ্ছু করতে পারবো না, তাহলে এমন একটা কি করা যেতে পারে যেটা আমার স্টুডিওতে বসে আমি করতে পারি, এবং সেটা লোকের কাছে, সোসাইটির জন্য একটা মেসেজ দেবে। কিছু তো একটা মেসেজ যেতে হবে। তো আজকে 22 সালে শুরু করেছিলাম, তখন হয়তো আমাকে অনেকে বলেছে তুমি এটা এখান থেকে চেঞ্জ করো, করতে করতে আজকে 200 এপিসোড রিচড উইথ ইউ। তো আই এম রিয়েলি ব্লেসড ফর দ্যাট। তুমি কাপ অফ চা উইথ অরুণিমাকে কত দেবে অন স্ক্রিন 10-এ? আমি বলবো আমি কেন এটা মার্কস পাওয়ার জন্য না? কাপ অফ চা উইথ অরুণিমাকে 10-এ 20 দেবো এই কারণে, কারণ তুমি যখন পডকাস্ট ভেবেছো, হয়তো পডকাস্ট নামটা তোমার মাথায় আসেনি, ইউ আর অ্যাহেড অফ ইউর টাইম। এক্স্যাক্টলি পডকাস্ট সবাই আমি তখন বলতাম ইন্টারভিউ, মানে সেলিব্রিটিদের নিয়ে ইন্টারভিউ করো। এটাই তো পডকাস্ট আজকের দিনে নতুন করে। সত্যি কথা, ইউ আর জিনিয়াস, মানে সুপার জিনিয়াস। তাই আজকে দ্য থিং ইজ গোয়িং লাইক দ্যাট। আচ্ছা, এবার ক্রিয়েটিভ গান বাজনা, এই যে মিউজিক ডিরেকশন, আমি জানি যা অনেকগুলো বাংলা টলিউডে তুমি আশা ভোসলে জিকে দিয়ে গান গাইয়েছো, কলকাতার অনেকগুলো ছবিতে তুমি মিউজিক করেছো, এইটা তো না জানা হতে পারে না। ছাত্র জীবনে অ্যাসপায়ার করেছিল সঙ্গীতকার হবো বলে, মিউজিক ডিরেক্টর হবো বলে। যখন আমি ক্লাস 8-9-এ পড়তাম, সেই সময় আমাদের ব্যান্ড ছিল, আমরা মিউজিক করতাম, কিছু বাংলা ছবিতেও মিউজিক করেছি। ইনফ্যাক্ট অভিজিৎ দা, মানে আমাদের সিঙ্গার অভিজিৎদার প্রথম পুজোর গানই আমাদের, ইট ওয়াজ এ 92 প্রথম। ওই আমাদের অভিজিতের অ্যালবাম লঞ্চ হলো, শিলাজিতের প্রথম কোন গানটা উনি তো ভোমরা 70-এ যায় গান জানি না, দেখো অভিজিতের ফার্স্ট বেঙ্গলি পুজোর গান, তখন অভিজিৎদার ওলে ওলে হিট হয়েছে, হিট হয়েছে। তারপরের বছর 2 বছর পরে শানুদের অ্যালবাম করলাম, অমিতের অ্যালবাম করেছি, কাজ হচ্ছিল অনেকই। কিন্তু যেটা বললাম প্রথমে, খুব মধ্যবিত্ত পরিবার থেকে বড় হয়েছে, তো বাড়িতে একটা চাপ ছিল যে হ্যাঁ মানে এটা সাস্টেন্ড কিছু করা দরকার,
Because সেই সময় মিউজিকটা খুব অনিশ্চয়তার ভিতর ছিল আর কি। আমি এখন মানে মিউজিকশিয়ান মানে মিউজিক ডিরেক্টর শিলাদিত্য চৌধুরীর সাথে ওটাই তো কথোপকথন জীবনের চলছে। সবথেকে বড় aspiration ছিল। ছিল তো একটু না শুনলে নয়, গান একটু হাবার্ড হয়ে যায়। चलते चलते मेरे ये गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। ওয়াও ফাটাফাটি। অনুষ্ঠানের আমরা শেষের পথে। আমি আজকে রিয়েলি ফিলিং ব্লেস, থ্যাঙ্কস টু সকলকে, থ্যাঙ্কস টু ইউনিভার্স এবং ফার্স্ট থ্যাঙ্কস টু Thank ইউ you, thank you, যে Rita. এইরকম একটা সেশন আমি নিজে অনুভব করলাম এবং তোমাদের কাছে নিয়ে পৌঁছে যাচ্ছি। এই কাপ অফ চা উইথ অরুণিমা, একটা মানুষ যে তার ডেডিকেশন, তার হোমওয়ার্ক, তার বেস, তার প্যাশন সবকিছু মিলিয়ে যে একটা সাম্রাজ্য নিজে তৈরি করতে পারে, আমার কিছু বলার নেই। তোমরা দেখতে থাকো এই কাপ অফ চা উইথ অরুণিমা উইথ মানে মাচ অ্যাওয়েটেড এপিসোড উইথ শিলাদিত্য চৌধুরী। থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হবে। তোমরা তা করতে ভালো থাকো, পজিটিভ থাকো, তাই তো? এডিটিং নেই কোনো গল্পের মাঝে, শুনে নাও তুমিও লাগবে কাজে, বাঁচার অনুপ্রেরণা। কাপ অফ চা উইথ অরুণিমা, 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 a cup of cha with Orunima.